স্যার আমরাই পাঠাই দেই। আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা স্যার। তো এর আগে আমরা কি ক্লাস নিয়েছিলাম? একজন অন থাকো সে আপাতত। এর আগে ক্লাস নিয়েছিলাম? জি স্যার। ওদের নেওয়া হয়েছিল মনে আছে? স্যার ম্যাট্রিক্স মোটামুটি স্যার শেষ হয়েছিল স্যার। আচ্ছা যে তোমার সিলেবাসে যেটা বলছে যে ভেক্টর স্পেস, সাবস্পেস, সাম এন্ড ডিরেকশন। তো আমরা লিখছি যে বই, তোমরা এটা আমরা বই পেয়েছো কি? জি স্যার বই কেনা আছে। ফার্ম সিরিজে বই কিনা হয়েছে। আচ্ছা কেনা হয়েছে, ছাড়াও আমি অনলাইন কপি তোমাদের কাছে দিচ্ছি। এই কায়ুমকে আমি পাঠালাম, পিডিএফটা পাঠালাম, তোমরা ওর কাছ থেকে কালেক্ট করে নিও। আচ্ছা যে এখানে যেটা শুরু করেছে যে এখানে অ্যালজেব্রা ম্যাট্রিক্সে কিছু কথা তোমরা বলছো, বলা হয়ে গেছে। সিস্টেম অফ লিনিয়ার অ্যালজেব্রা তোমরা কি এর আগে শিখে? সিস্টেম অফ লিনিয়ার অ্যালজেব্রা, না স্যার। সিস্টেম অফ লিনিয়ার অ্যালজেব্রা পড়ো নাই? আচ্ছা অ্যাডজুগেট ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স এগুলো পড়েছো? জি স্যার। স্যার এগুলো ইসিলিন পড়েছি ফর্ম, ইসিলিন ফর্ম। স্যার। ইচ্যালন ফর্মটা ভালো মতো পড়া হয় নাই। ইসিলিন ফর্ম পড়েছো? না স্যার ওটা ভালোভাবে পড়া হয় নাই। কেন খারাপ ভাবেই কোথায় পড়েছো তাই বলো? স্যার ইউটিউবে দেখছিলাম। না না কোন কোর্সে আছে তাই বলছি আমি। না। পড়তে বলেছিলাম অনুমিতে নাকি? জি স্যার, ওই যে বুঝছিলাম ওই জিনিসটা হালকা পাতলা। হালকা পাতলাও? আচ্ছা লিনিয়ার অ্যালজেব্রা তোমাদের যে কোর্স কন্টেন্ট আমি বলেছি ভেক্টর স্পেস, সাবস্পেস, সাম এন্ড ডিরেকশন, এইগুলো আলোচনা নাই। তারপর আমি ম্যাট্রিক্স তোমাদের একটু বলেছিলাম যেহেতু এর ভিতরে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বিষয়টা আছে, তো এগুলো কিন্তু আসলে নাই তেমন, কিন্তু কিন্তু পড়াতে হচ্ছে না। কিন্তু লিনিয়ার অ্যালজেব্রা যদি পড়ো, সিস্টেম অফ লিনিয়ার রিলেশন না পড়লে তো আবার হবেও না। আচ্ছা একদম খুব সিম্পলি বই থেকে আমি তাহলে একটু, সবই বই থেকে পড়াবো, আমি একটু দ্রুত পড়ানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব হয় আর কি, তৌফিক দান করি তোমার তৌফিক লেভেলে। আচ্ছা চ্যাপ্টার 3 তে দেখো এখানে বইয়ে আছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আর একটা বই আছে হার্ভার্ড অ্যান্টনের, হ্যাঁ এই বইটা খুবই ভালো, আমার কাছে খুব ভালো লেগেছে এবং খুব রিসেন্ট। আমি ওই বইটা তোমাদের দিচ্ছি, এই যে 11th এডিশন। এটা 50 স্ট্যাটিস্টিক্যাল কিছু জিনিসপত্র আছে, কিন্তু হাওয়ার্ড অ্যান্টনের বইটা খুবই ভালো সবচেয়ে, মানে সময় আমাদের বেসিক স্টুডেন্টের জন্য। আমি এই বইটাও দিচ্ছি, এই বইটা খুব ভালো, আমার কাছে ভালো লেগেছে। আশা করি কাজে দিবে, শিখবে কিছু, শুধু অনর্গল মুখস্থ করে তো লাভ নাই। আমি আব্দুল কাইয়ুম বিন আব্দুল কি ওকে আমি দিলাম, হ্যাঁ তো ওর কাছ থেকে তোমরা কালেক্ট করে নিও। আচ্ছা যাই হোক আমি তো এখান থেকে পড়াইতেছি সিস্টেম অফ লিনিয়ার অ্যালজেব্রা 57 নম্বর পৃষ্ঠা। আচ্ছা সিস্টেম অফ লিনিয়ার অ্যালজেব্রা একদমই আমি বেসিক কথা বলবো, মানে যেহেতু তোমাদের সিলেবাসে নাই, আবার প্রশ্ন আমি করতে পারি, দিতেও পারি, কারণ যেহেতু ম্যাট্রিক্স পড়িয়েছি, যেহেতু তোমাদের এই আগে প্রবলেম হয় না তাই আমি পড়াতেও পারি। তো লিনিয়ার অ্যালজেব্রা এর আগে কথা বলেছি, একদম সিম্পল কথা, যে লিনিয়ার অ্যালজেব্রা কোর্স সম্পর্কে আমি বলেছি। স্যার হাওয়ার্ড ওইটা দেননি স্যার, ফার্ম সিরিজে বই। দিলাম 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 সফট কপি দিলাম তোমার মেসেঞ্জারে। ও জি স্যার, কেবল আসলো। ওখান থেকে ডাউনলোড দিয়ে নিও, ঠিক আছে? নিয়ে ওদেরকে বারোটা ফরওয়ার্ড করে দাও, ওরা ডাউনলোড নিতে পারবে। আচ্ছা যে আমি বলছি যে লিনিয়ার ইকুয়েশন এন্ড সলিউশন, এটা আছে লিনিয়ার। লিনিয়ার বলতে আমি প্রথমে বলেছিলাম লাইন বা একঘাত বিশিষ্ট ইকুয়েশন থেকে তুমি লিনিয়ার নিয়ে নিতে পারো, যেমন x প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু এরকম বলতে পারো, আমরা আগে বলেছিলাম। তবে অনলাইনে ক্লাস কি আজকে প্রথম আগে হয়েছে? এর আগে হয়েছে নাকি? আচ্ছা সবাই মিউট করো। এটা আমি বলছি যে এটা একটা লাইন ax প্লাস by প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0, একটা লাইন দেখতে পাচ্ছি, তো এইটাকে আমরা লিনিয়ার ইকুয়েশন বলছি। অনেকগুলো থাকে এরকম a1 b1, কনস্ট্যান্ট গুলো আলাদা, d1 তাহলে a2x এরকম, তখন সিস্টেম বলা হয়, তখন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এছাড়া আসলে এখানে কিছু নেই, কথা বলছি। তো লিনিয়ার ইকুয়েশন এটা, আর এই সমাধানগুলো কিভাবে বের করা, বিভিন্ন রকম ভাবে বের করা। যদি x1 এর মান পেয়ে যায় তাহলে এখানে আমরা বসায় কোনো ভাবে আর কি,
বিভিন্ন মান যে একটা মান যদি একটা একটা বসাইতে থাকি বাকিগুলোকে আস্তে আস্তে মানগুলো পাওয়া যায়। এখন করে বলছে লিনিয়ার ইকুয়েশন ইজ আননোন, হচ্ছে আননোন গুলো কি কি x1 x2 xn, এগুলো হচ্ছে আননোন। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে a1 x1, এটা the constant aak is called the coefficient of ak and b called the constant term of the equation. ak এটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট, k এর মান 1 2 3 আপ টু এইভাবে n পর্যন্ত লিনিয়ার ইকুয়েশন। তো এখানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলতে অনেকগুলো সিস্টেম, অনেকগুলো আছে লিনিয়ার ইকুয়েশন, a1 a11 x1 এভাবে চলছে। তাহলে m সংখ্যক নিয়েছে, তাহলে am1 এটা ঠিক প্রথমটা কি বোঝায়, প্রথমটা রো, দ্বিতীয়টা কলাম। দেখো সবগুলো এক নম্বর করে a11 a21 am1 আছে m তম রোতে অবস্থান করছে, আর এটা হচ্ছে প্রথম কলাম 1 1 1 1 1। আবার এখানে হচ্ছে n তম কলাম n, এখানে হচ্ছে mn m তম কোন ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি বলেছো। তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন একটা বলেছে, কনসিডার করেছে এরকম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন 3 ধরনের সমাধান হয়। এটা আমি বলেছি কি, একজন বলো তো, আমি জানি না, অনেক আগে ক্লাস নিয়েছি বলেছিলাম। ইউনিক সলিউশন, মেনি সলিউশন, আর হচ্ছে নো সলিউশন, এরকম করে কথা বলেছিলাম এর আগে। না স্যার। আচ্ছা, পড়ানো হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি দেখানো, যেহেতু তোমার সিলেবাসে নেই, আবার যেহেতু পড়ো না, হজবরল অবস্থা দাঁড়ায় গেল। ম্যাট্রিক্স এগুলো পড়ার কথা, ম্যাট্রিক্স কোর্স ছিল না, ম্যাট্রিক্স তোমাদের কোর্স ছিল, ম্যাট্রিক্স কি আলাদা নামে কোনো কোর্স ছিল বা আছে? জি স্যার, 1 2 তে ম্যাট্রিক্স নামে কোর্স ছিল স্যার। তাহলে ওখানে কি পড়ো নেই এগুলো, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পড়ো নেই? না স্যার, লিনিয়ার কোর্স থাকতাম। 1 2 তে ছিল নাকি? জি স্যার। 1 1 1 2 ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর মধ্যে ছিল, তাই কি? জি স্যার। সেট রিলেশন, কার্ডিয়াল নাম্বার, ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ছিল। 5 নাম্বার ছিল সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, ইসিলিন ফর্ম, নরমাল ক্যানোনিক্যাল ফর্ম, consistency and solution of homogeneous non-homogeneous system of linear equation like matrix method, সব তো ছিল। পড়ানি তো আমাদের ম্যাম। Decomposition, আরে বাবা পড়ায়নি এ কথাতে বললে আমি কেমনে দুটো ওভারকাম করবো বলো, একটা কোর্স দুটো কিভাবে করি? সিস্টেম অফ লিনিয়ার না শিখলে তুমি লিনিয়ার ডিপেন্ডেন্সি, ইন্ডিপেন্ডেন্সি, লিনিয়ার ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, এটা তো সবই ছিল। ম্যাট্রিক্স ডিকম্পোজিশন পড়ানি, এলইউ ডিকম্পোজিশন, কিউআর ডিকম্পোজিশন, এগুলো পড়া নাই? না স্যার, পড়া হয়নি এগুলো স্যার। আমি যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে, মিস্টেক হতেও পারে। আমি পড়াতে গিয়ে দেখা যাচ্ছে অনেক সময় আমি কিছু বাদ ফেলে দিতে পারি, অনেক সময় আমি হয়তো সিলেবাস, আমি তোমাদের মনে তোমার রুটিন দেখেছো, একটা জায়গায় ফাঁকা ছিল, ওটা তোমরা ওই জায়গায় বাদ করেছিল, তোমাদের ঢুকে আমি বৃহস্পতিবার না শুক্রবার সব দিন এখন ক্লাস, এই অন্য একসাথে 4-5টা ক্লাস নিতে যায়, অনেক সময় হয়তো সিলেবাস ফলো করা হয় না, এটাই জন্য ম্যাডাম বা টিচারদের ভুল হতে পারে। এই জন্য তোমরা একটু খেয়াল করবে যে স্যার আমি সিলেবাসের এই জিনিসটা আমরা এটা কি কার মধ্যে, এটা আমি বুঝতে পারছি না। যদি না পাও তখন একটু জিজ্ঞেস করবে, স্যার এই জিনিসটা করে। স্যার যদি বলে না সিলেবাস দেখার দরকার নাই, তোমাকে যা পড়াচ্ছি তাই, সেটা তাহলে তোমার কিছু করার নেই। কিন্তু তোমার সিলেবাস তো যেহেতু সে দিয়েছে সিলেবাসের পড়ানোর জন্য, তাই না? এই জন্য তোমরা মনে করে দিবে, একটু আমাকেই বিশেষ করে যেমন মনে করে দিবে যে স্যার এই জিনিসটা পড়ানো হলো না, এটা প্রয়োজন আছে কিনা। তো এই জন্য অনেক সময় টিচারদের মনে থাকে না, তো তোমরা একটু মনে করে দিও সেটা, তাহলে ভালো হবে। আমাকে তো দিও, ঠিক আছে? যেহেতু পড়ায় নাই একদম, আমি একটু পড়ায় যাচ্ছি, কিন্তু কোশ্চিন করবো কিনা আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না। যেহেতু পড়াইতেছি কোশ্চিন করতেও পারি, দেখি কি করা যায়। আগে বলেছি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সমাধান করার পদ্ধতি, এর আগে কথা ম্যাট্রিক্সের ওখানে বলা হয়েছে, সেখানে বলা হতো কনসিস্টেন্সি আর ইনকনসিস্টেন্সি। ম্যাট্রিক্সের বই একটা আছে আমার কাছে, তোমরা দিব পড়বে, ফ্র্যাঙ্ক আয়ারসে, হ্যাঁ, ওই ওসামা আউটলাইন সিরিজের, তোমরা দেখে নিতে পারো, আমি তোমাদের দিচ্ছি, দেন স্যার। দেখে নিতে পারো, দেখলেই বুঝবা। তারপরে যে সম আউটলাইন সিরিজের সব আউটলাইন সিরিজের দিলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই আউটলাইনের বইগুলো একই প্যাটার্নের সব আছে, তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে হবে। আচ্ছা যাই হোক, আমরা এখানে আবার আসি।
সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আমি দিলাম, ওকে কারণ কি দিয়েছি দেখে নিও। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সমাধান করার জন্য তোমার র্যাঙ্কের একটা সম্পর্ক আছে। ম্যাট্রিক্সের র্যাঙ্ক পড়েছো তো নাকি? জি স্যার পড়ছি। আমি পড়িয়েছি না, এটা আগে পড়েছো তাই বলো? স্যার আগে ম্যাডাম হালকা পড়াইছিল, মানে বলছিল পরে ক্লিয়ার করে পড়াবে, পরে আর ম্যাডাম সেটা ওইভাবে ক্লিয়ার করে নাই। ম্যাডামকে দোষারোপ করার দরকার নেই বাবা, আমরা কি গোত্রের মানুষ, আমাদেরকে না দোষারোপ ম্যাডাম করো না। সময় পাইছিল না পরে করানোর জন্য। সেটা বলো না, আমাকে তো আরেকজনের কাছে বলবা যে স্যার পড়াতে চেয়েছিল, পড়াতে না পারেনি। স্যার ওটা না, ম্যাডাম সময় আমি পাইছিল। সিম্পল না সরি, হতেই পারে, এটা হতেই পারে। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি যে র্যাঙ্ক না হলে আসলে আমি এখানে আমি কি আলোচনা করবো বুঝতে পারছি না, তো সবই করে দেবো। তোমাদের সিম্পল জিনিস, কঠিন কিছু না, তোমার ওই বই থেকে তোমরা পড়তে পারবে। আমি আজকে বলছি ভিডিওটা অন্তত তুমি, আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি হ্যাঁ র্যাঙ্ক সম্পর্কে। তো আমি আগে জানলে আগে একটু পড়লে আরো ক্লিয়ার ভালো করে করতে পারতাম। তো র্যাঙ্ক বের করার অন্তরা পদ্ধতি আমি আপাতত বলছি খুবই সিম্পলি আকারে। আচ্ছা যেহেতু এই বইটাও আছে আমি ওটা একটু আমি প্রথমে বলছি যে ধরো একটা ম্যাট্রিক্স আছে, একটা স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে এমন নয়, মানে স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে এমন নয়। তো যে কোনো ম্যাট্রিক্স হতে পারে, ধরো একটা ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স ধরো আমি এখানে বললাম 3/3, আমি মাউস দিয়ে লেখা খুব কঠিন তো আমি শুধু বোঝানোর জন্য বলছি 3/, আচ্ছা আমি স্কয়ার ম্যাট্রিক্স বলি আগে, 3/3 বলছি একটা ম্যাট্রিক্স আছে, স্কয়ার ম্যাট্রিক্স বলছি প্রথমে, স্কয়ার ম্যাট্রিক্স বলছি প্রথমে একটা স্কয়ার ম্যাট্রিক্স। প্রথমে বলছি এ একটা স্কয়ার ম্যাট্রিক্স হওয়া জরুরি নয়, এ ম্যাট্রিক্স হলে হবে 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, এই শব্দ হচ্ছে কে জানো, মিউট করো। এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি জিরো না হয়, যদি জিরো না হয়, আব্দুল কাইম তুমি মিউট করতে ভাই। আচ্ছা আমি করেছি। আচ্ছা এই ম্যাট্রিক্সের অর্ডার যদি জিরো না হয়, মনে রাখো এই ম্যাট্রিক্সের অর্ডার যদি জিরো না হয় তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 3। র্যাঙ্কে রো দ্বারা করা হয় অথবা আর দ্বারা বলা হয়, বলে বলুক হ্যাঁ, ছোট হাতে আর দ্বারাও করে, এখন যে যেটা করে করুক। এটা হচ্ছে মান 3, র্যাঙ্ক হচ্ছে 3। র্যাঙ্ক বের করে কি কাজ হয় সেটা পরে আমি বলবো আবার। এটা হচ্ছে র্যাঙ্ক হ্যাঁ, একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলছি এটাকে, যে এই ম্যাট্রিক্স যদি স্কয়ার ম্যাট্রিক্সকে যদি ডিটারমিনেন্ট বের করবে যদি জিরো না হয় তাহলে তার র্যাঙ্ক 3। যদি এটা জিরো হয়ে যায়, ইফ ধরো এই ডিটারমিনেন্টটা জিরো হয়ে গেল, তাহলে এটা কত বাই কত অর্ডার ম্যাট্রিক্স ছিল, 3/3। তাহলে এখান থেকে আমরা 2/2 অর্ডারের ম্যাট্রিক্স নিব। ধরো এখানে ছিল 1 2 3, 12 মনে হচ্ছে, কিন্তু এটা আলাদা করে নি হ্যাঁ, 3 4 5, ধরো 6 7 8। ভিডিওগুলো ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। 8 সরি, বলছে যে 1 2 3 3 4 5 6 7 8, এটা 3/3 অর্ডার ম্যাট্রিক্স ছিল। মনে করলাম এটা জিরো নয়, তাহলে র্যাঙ্ক 3, কিন্তু ধরো জিরো হয়ে গেল, আমি যে কোনো এখন কমাবো, আগে 3/3 অর্ডার ছিল, এখন 2/2 অর্ডার নিব। 2/2 অর্ডার ম্যাট্রিক্সে অনেকগুলো পাওয়া যাবে, দেখো 1 2 3 4 পাওয়া যাবে, 1 2 6 7 পাওয়া যাবে, 3 4 6 7 পাওয়া যাবে, 2 3 4 5 পাওয়া যাবে, 2 3 7 8 পাওয়া যাবে, 4 5 7 8 পাওয়া যাবে। এরকম এতগুলো 2/2 অর্ডার ম্যাট্রিক্স পাওয়া যাবে, পাবে না? এই ঠিক একটা ম্যাট্রিক্স মনে করলাম নিলাম, হয়তো ধরো 1 2, ওটা জিরো হয়ে গেল মনে করো, আমি বোঝানোর জন্য 1 2 3 4 এটা আমি মান বের করলাম, এটা জিরো হলো না, এটার মান ধরো -5 বা 7 বা 10 এরকম কিছু হলো, জিরো না, তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক তখন আবার হবে 2। তার মানে নন জিরো হতে হবে, কথা বোঝার চেষ্টা করো। যে স্কয়ার ম্যাট্রিক্সের জন্য ওই ম্যাট্রিক্স থেকে প্রদত্ত ওই ম্যাট্রিক্স থেকে প্রদত্ত যে স্কয়ার সর্বোচ্চ যে স্কয়ার ম্যাট্রিক্সের মান ডিটারমিনেন্ট জিরো হবে না, তার র্যাঙ্ক তত। সহজ কথা, আর কিচ্ছু নেই, বুঝতে পেরেছো? আর একটা কথা আছে তোমার ইসিলিয়ন ফর্ম, যেহেতু এটা একটা মেথড। আচ্ছা এখানে একটা এক্সাম্পল, সরি এখানে এক্সাম্পল দেখাতে পারি, দেখি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স র্যাঙ্ক। আচ্ছা এটা দেখে নি, এই বই আছে, আমি পড়েছি এদেরকে, কাদেরকে যেন পড়েছি ভুলে গেছি। আচ্ছা যাই হোক বাবা, তুমি আমি দেখতে গেলে সময় যাবে, আমি 10 মিনিট পরে শুরু করেছি। আচ্ছা একটা র্যাঙ্ক দেখা হয়, আর একটা র্যাঙ্ক বের করার সিস্টেম হচ্ছে
তার মানে ওটা কিন্তু প্রথমে বলছি এসিলন ম্যাট্রিক্স কিন্তু স্কোয়ার হওয়া জরুরি নয় র্যাঙ্ক বের করার জন্য, ঠিক আছে। আবার যদি ধরো এরকম একটা ম্যাট্রিক্স পাওয়া যায়, ওই ম্যাট্রিক্সটাই ধরো একটা ম্যাট্রিক্স এরকম একটা এরকম আছে 3/4 অর্ডার, 3/3 অর্ডার নিয়েছিলাম, যদি 3/4 অর্ডার হয় এরকম একটা ম্যাট্রিক্স ধরো 3/4 ইচ্ছা মতো নিলাম, তাহলে 3/4 অর্ডার আছে, ওটাকে বলা হয় মাইনর মেথড, হ্যাঁ, বা যে কোফ্যাক্টর মেথড, ওটা মাইনর মেথডে বলে বা কোফ্যাক্টর মেথড, মাইনর মেথডে ওটা আমি বললাম। তো এখন এখানে যদি 3/3 অর্ডার ম্যাট্রিক্স না হয়, যদি 3/4 হয়, তাহলে কি করবো, এটাকে 3/4 কে আমি স্কোয়ার আরে চিন্তা করবো, তাহলে 3/3 কয়টা পাওয়া যায় এখান থেকে, তাহলে 2-3টা পাওয়া যাবে, অন্তত একটা ম্যাট্রিক্স যদি নন জিরো হয়, একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি নন জিরো হয়, তাহলে তার র্যাঙ্ক হবে 3। কথা বোঝার চেষ্টা করি, এখান থেকে আমরা 3/3 নিব, ধরো 3/3 অর্ডারের একটা একাধিক ম্যাট্রিক্স পাবো, কিন্তু যেহেতু এটা 3/4 একটা কলাম বেশি থাকছে, তাহলে ওখানে এটা প্রথমটা বাদ দিলে দ্বিতীয় গুলো আবার নিয়ে আবার পারবো, উপরেরটা বাদ নিচে, এরকম 3/3 অর্ডারে দুটো পাবো অন্তত। দুটার যদি একটাও যদি নন জিরো ডিটারমিনেন্ট হয়, তাহলে তার র্যাঙ্ক 3/3। তার মানে স্কোয়ার ম্যাট্রিক্স এর উপর নির্ভর করছে, যদি আর স্কোয়ার ম্যাট্রিক্স এর র্যাঙ্ক যদি বলা হয়, ওই বইয়ে ভাবে আছে আর স্কোয়ার ম্যাট্রিক্স, আর স্কোয়ার মানে কি, এটা 2 স্কোয়ার মানে 2 2, 3 স্কোয়ার মানে 3 3, তো তাহলে তার র্যাঙ্ক হবে আর, তাহলে র্যাঙ্ক অফ এ হবে আর। এটা শুধু আপাতত হিন্টস আর কি, মনে রাখার। তাই প্রথমে ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার হতেও পারে না পারে, স্কোয়ার ম্যাট্রিক্স হতেও পারে না পারে, কিন্তু যখন আমরা র্যাঙ্ক বের করবো, ওখান থেকে স্কোয়ার কে নিয়ে কাজ করতে হবে। স্কোয়ার ম্যাট্রিক্স সরাসরি 3/3 থাকতো আগে, তো ওটা বের করবো, যদি 0 হয়ে যায় তাহলে তার র্যাঙ্ক 3 হবে না, আর যদি নন জিরো হয় তাহলে তার র্যাঙ্ক 3। যদি 0 হয়ে যায় তাহলে কি করবো, যদি 0 হয় তাহলে তার পরে ছোটটা দেখবো, ছোট হচ্ছে 2/2 অর্ডারে 5টা ধরা পেলাম বা 6টা পেলাম, এই 6টার একটা নন জিরো আমরা পাই, তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3। কথা বুঝতে পেরেছো? তো জি ঠিক স্যার। ওটা হচ্ছে একটা পদ্ধতি, তোমার মাইনর মেথড। আর এটাকে আমি বলছি ইসিলিন ফর্ম মেথড। ইসিলিন ফর্ম মেথডে হয় কি, যে ইসিলিন ফর্ম মেথডে হবে, আচ্ছা ইসিলিন ফর্ম মেথডে হবে হচ্ছে তোমার এই ইসিলিন ফর্ম আমরা প্রথমে এটাকে রিডিউস করব। ইসিলিন ফর্ম রিডিউস করার জন্য যে কটা নন জিরো রো বা কলাম থাকবে তার র্যাঙ্ক তত। যেমন ধরো এটা ইসিলিন ফর্ম করা তো তোমরা শিখেছো এর আগে, আমি এটা যতদূর জানি জানি করার কথা। ইসিলিন ফর্ম করার নিয়ম কি, যদি এটা A1 A B C D E F G H, এটা লিখতে খুব কষ্ট হয়, F G H I J K L এরকম ধরো উপাদান আছে। সে ইসিলিনের নিয়ম কি, ইসিলিনের নিয়ম হচ্ছে প্রথমে আমার এটার সাথে কাজ করব, এই ফার্স্ট রো এর সাথে কিছু গুণ বা যোগ বা বিয়োগ করব, করার পরে এটাকে আমরা জিরো করব। প্রথম টার্গেট হচ্ছে এটাকে জিরো করা, দুটাকে জিরো করা। তাহলে এটার সাথে কাজ করব, এটা করে এটাকে জিরো করব, আবার এটার সাথে কাজ করব এই প্রথমটা করে এটাকে জিরো করব। প্রথম কথা, প্রথম জিরো করা চলে গেল। তার দ্বিতীয়টা কি, দ্বিতীয় টার্গেট হচ্ছে এটাকে আমরা জিরো করব তার ইমিডিয়েট উপরেরটার সাথে, সবসময় প্রথমটা, তার মধ্যে হচ্ছে দ্বিতীয় রো এর সাথে, তারপরে তৃতীয় রো এর সাথে। তাই এটা জিরো করা হয়ে গেছে, তাহলে এটাকে আমরা কাজ করব এটার সাথে, করলে এটা জিরো এটা জিরো, এখানে তো জিরো থাকবেই, তাহলে এটা জিরো হয়ে যাবে। জিরো করতে গিয়ে যদি এই দুটা, এটা কেবল জিরো হয়েছে, আর এগুলো কিন্তু কে এল থাকবে না, তো তখন যোগ বিয়োগ করলে তো কে এল থাকবে না, নতুন কিছু একটা কনস্ট্যান্ট হবে। জিরো ছাড়া যদি এরকম যদি থাকে, ধরো এটা জিরো হয়েছে, এটা জিরো হয়েছে, বা এটাও জিরো হয়েছে, ধরো এটাও জিরো হয়েছে কিন্তু এটাও নন জিরো। একটা যদি নন জিরো রো কলাম থাকে, যতগুলো নন জিরো রো কলাম, নন জিরো কোনটা, এটা নন জিরো, এটাও নন জিরো, নন জিরো, তিনটাই নন জিরো, তাহলে তখন এই ম্যাট্রিক্সের রো হবে, র্যাঙ্ক হবে 3। ওকে, তারপরে ধরো কোনোভাবে দেখলাম যে আমরা এটাকে আমরা করার পর এটাও হয়ে গেল জিরো, তার মানে কি, এটা জিরো হলো, এটা জিরো হলো, এটাও জিরো, এটা সরি এটা নন জিরো রো, এটা জিরো রো, আর এটা জিরো রো, জিরো জিরো সব করা জিরো, তখন র্যাঙ্ক হবে যে কটা নন জিরো, নন জিরো কটা এখন দুটা, তার ওখানে র্যাঙ্ক হবে 2। দুটা পদ্ধতি, হ্যাঁ। তো সময় সংক্ষেপে দ্রুত করার কথা আমার কাছে মনে হয় ইসিলিন ফর্মটা দ্রুত করা যায়। মাইনার মেথডেও কপাল ভালো হলে খুব সহজে হয়ে যাবে, মাইনার মেথডে সময় বেশি লাগে না, যদি ডিটারমিনেন্ট বের করতে পারো
প্রথমটায় 3/3 অর্ডারে, তাহলে হয়ে গেল। না হলে 2/2 অর্ডারে অনেকগুলো পাওয়া যায়, একটা দেখবো যদি একটা নন জিরো হয় তাহলে সেটা তার র্যাঙ্ক 2। আর 3/3 তে যদি একটাই নন জিরো হয় তাহলে 3। আর এখানে হচ্ছে কি নন জিরো যতগুলো রো পাবো তার র্যাঙ্ক তত, সহজ কথা। ঠিক আছে, এটা হচ্ছে র্যাঙ্কের হিসাব। এখন এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে ওখানে তোমরা অগমেন্টেড ম্যাট্রিক্স পড়েছো, অগমেন্টেড ম্যাট্রিক্স পড়েছো বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পড়েছো কিনা ম্যাট্রিক্সে? জি স্যার করছিলাম। ইয়েস। তো ওখানে ইনভার্স ম্যাট্রিক্স বের করার সময় ছিল এরকম, a ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ a ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ a। এটা তার ইনভার্স নয়, a এর ইনভার্স হচ্ছে অ্যাডজয়েন্ট অফ a বাই ডিটারমিনেন্ট অফ a। অ্যাডজয়েন্ট অফ a এটার মানে কি? অ্যাডজয়েন্ট অফ a মানে হচ্ছে a এর কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। মনে আছে? এর কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করা যায়, এর কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করে তার ট্রান্সপোজটা হচ্ছে অ্যাডজয়েন্ট। তো অগমেন্টেড, এখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স যখন পড়েছি তখন একটা অগমেন্টেড ম্যাট্রিক্স বলে কথা ছিল। তো ওখানে হচ্ছে এরকম ছিল অগমেন্টেড ম্যাট্রিক্স, অগমেন্ট এ ইউজি বলেছিল কিনা আমি জানি না, তোমাদেরকে কি বলেছিল। অগমেন্টেড ম্যাট্রিক্সটা এরকম হয়, এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, ওখানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যে ছিল এখন পাবো আমরা, সেটা আমরা দুইভাবে করা যায়। এখানে একটা ভাবে করে দিয়েছি, আমি দুইভাবে দেখাবো। এখানে যে কোএফিসিয়েন্ট গুলো এটাকে আমরা এই ম্যাট্রিক্সটাকে ধরো, এটাকে আমরা লিখতে পারি এভাবে ax ইকুয়াল টু b। এটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স 1 1 4 3 2 3 ম্যাট্রিক্স আকারে লিখছি, কিন্তু মনে রাখো a কে ম্যাট্রিক্স আকারে লেখা আছে কোএফিসিয়েন্ট আর কি। এটা কি আমরা লেখা যায়, a হচ্ছে দেখো কি কি থাকবে 1 1 4 3 2 3 1 -2 1 2 -5 4। এটা হচ্ছে a এর উপাদান, a ম্যাট্রিক্সের। আর x এর মধ্যে কি থাকবে? x এর মধ্যে এই হচ্ছে একবারে এটা হচ্ছে থাকবে এরকম কলাম রো রো রো, এটা হচ্ছে একটাই কলাম, সেটা থাকবে কি হচ্ছে x1 x2 x3 x4। এটা হচ্ছে x, এটা হচ্ছে x। আর b থাকবে, b তে থাকবে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, এটাকে বলে কনস্ট্যান্ট। এটা হচ্ছে 5 1 3। এই যে দুটো গুণ করলে কিন্তু এটাই হয়, এই জন্য এটাকে ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম, এই ফর্মে লেখা যায়। এটাকে বলে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, সরি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এটাকে বলে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। আমি লিখছি না, যেহেতু ভিডিও তো তোমরা পাবা, সে পরবর্তীতে দেখে পাবা। এটা হচ্ছে বলে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এটাকে বলা হয় কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। অগমেন্টেড ম্যাট্রিক্স হচ্ছে এটা আর এটা মিলে, এই দুটা মিলে এক জায়গায় যখন করব তখন a এটা টার্ম দিব, টার্ম দিয়ে বলবো এটা b, এটাকে বলছে অগমেন্টেড ম্যাট্রিক্স। এই অগমেন্টেড ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স, এটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। আপাতত এটুকুই মনে রাখো, অগমেন্টেড ম্যাট্রিক্সটা কি? ভ্যারিয়েবল ছাড়া কেবলমাত্র কোএফিসিয়েন্ট আর এটা, এটাকে তার বলছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এটাকে বলছি অগমেন্টেড ম্যাট্রিক্স, সরি কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। আর দুটা মিলে আমরা বলছি সেটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। কথা বোঝার চেষ্টা করো, দুটা মিলে আমরা বলছি সেটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। এখন অগমেন্টেড ম্যাট্রিক্স কি আমরা এখন ইসিলিয়ন ফর্ম তৈরি করতে যাব। যেহেতু ইসিলিয়ন ফর্ম তোমরা করেছো, সেটুকু এটুকু বলতে পারে না করলে যে ম্যাট্রিক্সের চ্যাপ্টার থেকে তুমি খুব ভালো করে দেখতে পারো, এখানেও আছে মনে হয়, এটা এই বইয়ে থাকতে পারো, অথবা ম্যাট্রিক্সের আগামী দিন অবশ্যই এগুলো দেখবে, না হলে কিন্তু আগাতে পারবো না, হুদাই পড়ে যাবো, তুমি শুধু হা করে তাকায় থাকবা, পরীক্ষায় আসবে কিছু পারবে না, দেখা যাচ্ছে সব অবস্থা খারাপ। এমনটা যেন না হয়, আশা করছি তোমার কথাটা শুনবে। বাসায় এখন কাজ নাই, এগুলো পড়াশোনা করে এটাকে সচল রাখো। শরীর একটা মেশিন, মনে রাখো, শরীর একটা মেশিন, ব্রেনও একটা মেশিন। আমি সবসময় করতে পারি তা নয়, তুমি মেশিনটাকে যদি অকর্য ফেলে রাখো তার মরিচা পড়বে, নষ্ট হবে। শরীরও তাই। যাদের এখন বাংলাদেশে এত পরিমাণ ডায়াবেটিস, এত রোগ কেন হচ্ছে? শ্রম নাই। সবচেয়ে বেশি রোগ কাদের হয়? সবচেয়ে রোগ বেশি হয় যারা বসে থাকে, মানে কম পরিশ্রম করে না, ব্যায়াম করে না, বা শারীরিক কসরত করে না। এগুলো না করলে কিন্তু ব্যায়াম, শরীরটা আসলে সৃষ্টিকর্তা তৈরি করেছে পরিশ্রম করার জন্য, দুনিয়াতে পরিশ্রমের জন্যই পাঠিয়েছে। সেটা কিরকম পরিশ্রম? বিভিন্ন রকমের পরিশ্রম। এই পরিশ্রম না করার কারণে আমাদের কিন্তু পরিশ্রমগুলোকে আমরা যখন সংকুচিত করেছি তখন কিন্তু তাই। ব্রেনটাও তাই, যদি তুমি পরিশ্রম না করো ওখানে শয়তানের বসবাস হবেই। ফিজিক্সের একটা ভাষা আছে, কোনো শক্তি মানে মরে যায় না, শেষ হয় না, সেটা হচ্ছে কেবলমাত্র স্থান পরিবর্তন করে। তোমার ফাঁকা যখন জায়গা থাকবে ওখানে শয়তানের ভালো জিনিস ঢোকাবে না, খারাপ চিন্তা এসে ঢুকবেই। তো
তুমি ফেসবুকে ইউজ করছো, ইউজ করতে করতে ওই মনে করছো আর ভালো কিছুতে পারছো না, তখন দেখা যাচ্ছে খারাপ কোনো নিয়ে যাচ্ছ। এভাবে সময় নষ্ট হয়, সময় কখনো বসে থাকে না, সেটাও পার হয়, তুমিও পার হও। যখন ব্রেনটাকে ভালো কাজে লাগাবে না তখন কি, আর যেহেতু বসে আছো হিউজ পরিমাণ প্লেজার টাইম। আর অনলাইনে ক্লাসটি কিন্তু অনেক বেশি পড়ানো যায়, এটা কিন্তু আর সফটওয়্যার দেখেই তোমাদের পড়াতেছি, তাহলে তোমাদের কিন্তু চাপ বেশি। হ্যাঁ, তোমাদেরকে বেশি পড়তেই হবে। আর যখন এসে পরীক্ষা শুরু হয়ে যাবে তখন এক্সকিউজ চলবে না। এই যে সেশন জট বলে তোমরা বলছো যে সেশন জট, তখন একসাথে তো দুটো সেশন একসাথে পরীক্ষা চলবে, তখন কি করবা? তখন কিন্তু এইভাবেই তোমাদেরকে ব্রেনটাকে একদম সচল রাখো, কোনোভাবে ব্রেনকে বিচ্যুত হতে দেয় না, ধ্বংস হয়ে যাবে। আমি এটা বলছিলাম অগমেন্টেড ম্যাট্রিক্সটা হচ্ছে এটা। তো ইসিলিন ফর্ম আমরা তৈরি করব, ইসিলিন ফর্মের আমার ইসিলিন সরি অগমেন্টেড ম্যাট্রিক্সে ইসিলিন ফর্মের কটা ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া গুলো যখন ফুলফিল করে তখন বিভিন্ন রকমের সলিউশন পাই। একটা হচ্ছে সলিউশন তিন রকমের, একটা হচ্ছে ইউনিক সলিউশন, একটা হচ্ছে মেনি সলিউশন, একটা হচ্ছে নো সলিউশন মানে সমাধান নাই, আর একটা একাধিক সলিউশন। সেগুলো কখন কি আমরা দেখবো আস্তে আস্তে, দেখি দেখতে পাই কিনা। আচ্ছা, আমরা বলছি এটা এভাবেই রাখি। আচ্ছা, এটা এভাবে রেখে আমি আগাই, দেখি পাওয়া যায় কিনা। তো এটা দেখো, এটা কনসিডার করেছে, ও বলেছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের তিনটা সিস্টেম, তিনটা আছে। এই যে র্যাঙ্ক, যে একটাকে বলছে ইনকনসিস্টেন্ট, একটা হচ্ছে কনসিস্টেন্ট। দুটা ফর্ম, দুটা এই সিস্টেমের সলিউশন মানে সলিউশন পাবো কিনা এটা খুঁজতে গেলে দুটা ফর্ম আছে, একটা কনসিস্টেন্ট, একটা ইনকনসিস্টেন্ট। কনসিস্টেন্ট কি আর ইনকনসিস্টেন্ট কি? কনসিস্টেন্টটা হচ্ছে যখন এই যে অগমেন্টেড ম্যাট্রিক্স আমি পেলাম না, অগমেন্টেড ম্যাট্রিক্সে যখন ইসিলিন ফর্ম অ্যাপ্লাই করব, মনে রাখো আমি সিম্পলি বলে রাখছি, অগমেন্টেড ম্যাট্রিক্সে ইসিলিন ফর্ম অ্যাপ্লাই করব, করার পর আমরা র্যাঙ্ক পাবো, যে র্যাঙ্কটা কিছুক্ষণ আগে র্যাঙ্ক নিয়ে আলোচনা করলাম। এই র্যাঙ্কটা যদি ইসিলিন ফর্মের অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি সমান হয়, একসাথে দুটো ঘটনাই ঘটবে। হ্যাঁ দেখো, এখানে ঘটনা ঘটবে কি, এই অগমেন্টেড পাওয়া গেল, এটা এই অগমেন্টেড ম্যাট্রিক্স ধরে এটা পাওয়া গেল, অগমেন্টেড ম্যাট্রিক্স এ বি, এটা একটা অগমেন্টেড ম্যাট্রিক্স। দুটা পদ্ধতি আছে, কোন পদ্ধতি নিচে করেছে আমি পরে বলছি। অগমেন্টেড ম্যাট্রিক্সের ইসিলিন ফর্মে আমি অ্যাপ্লাই করলাম, করার পর এটা কিন্তু কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এটা কিন্তু দুটা মিলে আবার অগমেন্টেড ম্যাট্রিক্স, বোঝার চেষ্টা করো। এটাও কিন্তু কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, দুটা মিলে কিন্তু অগমেন্টেড ম্যাট্রিক্স। যদি ইসিলিন ফর্ম প্রয়োগ করি তাহলে অটোমেটিক্যালি দুটার পরে কিন্তু প্রয়োগ করছে, তাহলে র্যাঙ্ক দুটা এই জায়গা থেকে পাবো। ধরো এ বি সি, আচ্ছা এটা দিলাম, এখানে ধরো ডি এফ জি এইচ কে এল এম, এটা ধরো ডি, আচ্ছা এস টি, এরকম কনস্ট্যান্ট এটা। হ্যাঁ, তো ইসিলিন ফর্ম অ্যাপ্লাই করলে করব, ইসিলিন ফর্ম অ্যাপ্লাই করলে আমরা করব হচ্ছে এরকম, প্রথমে এটার সাথে কাজ করে আমরা দেখাবো, এটা দেখাবো এটা জিরো, এই দুটা জিরো দেখাবো, ঠিক আছে। তারপরে দেখাবো হচ্ছে এটা জিরো, ঠিক আছে। আচ্ছা, এটার উপরে যে আমরা রুল অ্যাপ্লাই করলাম, এটার পুরাটার উপরে রুল অ্যাপ্লাই করলাম, করলে এগুলো কি এমএন থাকবে, এগুলো নতুন নতুন কোনো কনস্ট্যান্ট চলে আসবে, ঠিক এটাও পরিবর্তন হবে, এটাও পরিবর্তন হবে, এরকম পরিবর্তন হবে, কিন্তু জিরো হবে তা না, পরিবর্তন হবে, সরি জিরো দেওয়া ঠিক আমি ঠিক দিলাম, যে এগুলো সব পরিবর্তন হবে, এগুলো সব পরিবর্তন হবে, এগুলো সব পরিবর্তন হবে, এগুলো সব পরিবর্তন হবে, ঠিক দিলাম। আর এগুলো জিরো বলতে না, জিরো করতে হবে, জিরো হবে। এগুলান করতে যে দেখো, এখন এইটুকু ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত বলতো? এইটুকু ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে দেখো 3, এটুকু, সেটা মানে এটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ছিল, কিন্তু এটা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে কিন্তু এটুকু হচ্ছে, কিন্তু দেখো এ হচ্ছে র্যাঙ্ক হচ্ছে তখন এখন পর্যন্ত 3, ঠিক আছে। জি আর স্যার। পুরো ম্যাট্রিক্স অগমেন্টেড ম্যাট্রিক্স, র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স পুরোটা, র্যাঙ্ক অফ এ বি, অগমেন্টেড ম্যাট্রিক্স র্যাঙ্ক কত? এটাও কিন্তু 3। দেখো তো নন জিরো কটা, এটা জিরো, এটা জিরো, এটা এটুকু জিরো হয়েছে, কিন্তু এগুলো সবথেকে মান পরিবর্তন হয়েছে, এগুলো তো জিরো নয়, ঠিক আছে। তো তার মানে এটাও র্যাঙ্ক 3, এটাও র্যাঙ্ক। যদি এইরকম র্যাঙ্ক যখন সমান হয়, লক্ষ্য করো এটা কিন্তু র্যাঙ্ক সমান, এরকম র্যাঙ্ক যখন সমান হয় তখন আমরা বলছি, তখন আমরা বলছি তাকে তো কনসিস্টেন্ট সিস্টেম। লক্ষ্য করো, র্যাঙ্ক সমান দুই রকম হতে পারে, একটা কন্ডিশন এরকম বললাম, তো সরাসরি এক্সাম্পল দিয়ে করাইতেছি। হ্যাঁ, তো কিন্তু মনে রাখো,
তো যেটা বলতে চাচ্ছিলাম, এটা একটা র্যাঙ্ক 3 হয়ে গেল, দুটাই র্যাঙ্ক কিন্তু হয়ে গেল। এখন যদি এরকম হয়, ধরো যদি এই কালার দিয়ে আবার, সরি, যদি ধরো এরকম হলো, এটা সরি এটা 3, এটা 3, এটা 3, এটা হচ্ছে 1 নাম্বার কেস। 2 নাম্বার কেস র্যাঙ্ক সমান হতে পারে। 2 নাম্বার কেস ধরো, সরি 2 নাম্বারটা অন্য কালার দেই। আচ্ছা 2 নাম্বারটাই কালার দিলাম। ধরো এটা 2, আবার একভাবে র্যাঙ্ক সমান হতে পারে। দেখো এটাও 0 হলো, এটা 0 হয়ে গেল। এখন বলো তো, এখন র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু কত? র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু এখন কিন্তু 2, আর র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স এর র্যাঙ্ক সেটা কিন্তু 2, দুটা কিন্তু 2 সমান কিন্তু হলো। দেখো এইরকম যখন হবে তখন একটা কন্ডিশন দাঁড়াবে। আর একটা কন্ডিশন দাঁড়াতে পারে দুটা র্যাঙ্ক অসমান, সেটা হচ্ছে কি, আর একটা কালার দেই। আচ্ছা সরি, এই কালার না দিয়ে, আচ্ছা এটা দিব, ধরো এটা নীল হয়েছে, সবুজ দিলাম। আচ্ছা এটা র্যাঙ্ক ধরো, এটা তখন হলো কি, এটা 0 হলো, ঠিক আছে এটা 0 হলো, কিন্তু এটা 0 আর হলো না, এটা নন জিরো, এটা ভ্যালু পাওয়া গেল, ঠিক আছে। তাহলে দেখো 3 নাম্বার কন্ডিশন দাঁড়াইতেছে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু কত হলো বলো তো? র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু কত? 2। আর র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত হলো? 3। তাহলে এটা কি সমান হলো? সমান হলো না। তিনটা শর্ত আছে, সমান হতে পারে অথবা অসমান হতে পারে। হতে পারে দুই রকম ভাবে, একটা হচ্ছে দুটাই সমান এরকম, আর নিচের একটা যদি কমে গেল আর কি। তো দেখো এই যে এখন আমি যেটা বলছিলাম, যে এটা এখন মজার বিষয় হচ্ছে এটাই, যে এই যে ইনকনসিস্টেন্ট আর কনসিস্টেন্ট বলেছে, সিস্টেমের দুটো কন্ডিশন, ইনকনসিস্টেন্ট আর ইনকনসিস্টেন্ট। যে ইনকনসিস্টেন্ট হলে সমাধান নাই, ইনকনসিস্টেন্ট মানে যখন র্যাঙ্ক সমান না, এই যেটা 3 নাম্বার, তো সলিউশন নাই, ও হিসাব ওখানে শেষ। কিন্তু কনসিস্টেন্ট হলে দুই রকম হবে, একটা ইউনিক সলিউশন, একটা হচ্ছে মেনি সলিউশন। ইউনিক সলিউশন কখন হবে? যখন র্যাঙ্ক দুটাই সমান হবে। র্যাঙ্ক দুটা দুইভাবে সমান হতে পারে। একটা হতে পারে কি, যা ম্যাট্রিক্সের কোনোটা নিচের কোনোটাই নন জিরো হয়নি, নন জিরো রো হয়নি, আর একটা নন জিরো রো হয়েছে। তো যদি নন জিরো রো কোনোটাই না হয় তাহলে হবে ইউনিক সলিউশন। বুঝতে পারছো? যখন দুটাই সমান, দেখো 3 3, এটা 2 2, কিন্তু একটা নন জিরো হয়েছে, তখন এটা হবে ইউনিক সলিউশন। মনে রাখো কেন, এটা সুবিষয়বস্তু আছে, কথা বুঝতে পারছো? এই 1 নাম্বার কন্ডিশন হলে তখন দাঁড়াবে কি জানো, নাম্বার অফ ইকুয়েশন, এই যে নাম্বার অফ ইকুয়েশন আছে না, যদি সব জিরো হয়ে যায়, এখান থেকে যে নিয়ে ধরো, এখান থেকে এই যে এটা থেকে, এই যে নাম্বার অফ ইকুয়েশন, এই যে নাম্বার অফ ইকুয়েশন, এই যে ইকুয়েশন গুলো পেলাম, এই যে নাম্বার অফ ইকুয়েশন যদি র্যাঙ্ক যদি সমান এরকম হয় 3 3 এর মতো, তাহলে কোনো ইকুয়েশন কিন্তু জিরো হবে না। ধরো এটা জিরো হয়েছে আর এটা জিরো হয়েছিল, মনে আছে তো মনে হয়। তাহলে দেখো এটা কিন্তু জিরো হলো না, তার মানে এখানে তিনটা ভ্যারিয়েবল নিয়েছি, মনে করি এটা নাই, হ্যাঁ মনে করি এটা নাই, তিনটা ভ্যারিয়েবল নিয়েছি তাই বোঝানোর জন্য বললাম। তাহলে 5x3 = 3, তাহলে x3 = 3/5 পেয়ে গেলাম, একটা সমাধান কিন্তু পেয়ে গেলাম। x3 মান এখানে বসায় দিলাম, তাহলে x2 এখানে বসায় দিলাম, তাহলে x1 x2 বিশিষ্ট দুটো সমীকরণ পেলাম। তাহলে আবার x2 এখান থেকে মান পেলাম, এখানে বসায় দিলাম, প্রত্যেকটা আলাদা আলাদা মান পেয়েছি, এটাকে বলছি ইউনিক সলিউশন। আবার দুবার ভিডিওতে দেখো তাহলে বুঝতে পারবে ইউনিক সলিউশন। আর এটার আরেকটা এই বৈশিষ্ট্যটা কি, তার মানে যদি দুটাই র্যাঙ্ক যদি সর্বোচ্চ সমান হয়, তাহলে হবে কি কোনো ইকুয়েশন শূন্য হচ্ছে না। আর এটা দুটো যদি হয় তাহলে দেখো লাস্ট ইকুয়েশন কিন্তু থাকবে না, লাস্ট ইকুয়েশন থাকবে না। তাহলে ভ্যারিয়েবল কয়টা বলো তো? এখন 3টা ভ্যারিয়েবল, কিন্তু ইকুয়েশন কয়টা? 2টা। এখানে দেখ নাম্বার অফ ভ্যারিয়েবল, আগেরটাই কি ছিল? আগেরটা নাম্বার অফ ভ্যারিয়েবল আর নাম্বার অফ ইকুয়েশন কিন্তু সমান ছিল। কথা বোঝার চেষ্টা করো। যদি দুটাই সমান না হয়, যদি দুটাই থাকে, তাহলে নাম্বার অফ ইকুয়েশন কটা? এটা ধরো 0, হ্যাঁ এটা এটা নাই, এটা নেই, তিনটা নিয়েছি, 1 2 3টা আননোন ভ্যারিয়েবল, 3টা আননোন ইকুয়েশন, সমাধান করলে আমরা পাবো সলিউশন, পাবো
হবে, কিন্তু র্যাঙ্ক সমান, এখানে র্যাঙ্ক সমান, কিন্তু এই নিচেরটা 0 হয়ে গেছে। তো দেখো এখন দাঁড়ালো কটা, আননোন হচ্ছে 3টা কিন্তু ইকুয়েশন হচ্ছে 2টা, তখন যে কোনো একটা সমান x3 ইকুয়াল টু ধরো 1 তোমাকে ধরে নিতে হবে ইচ্ছা মতো, 1 বা 0 যা ইচ্ছা ধরে। এই যে একটা মান তুমি ধরে নিলে, তাহলে এখন x3 মান তোমার ধরে নেয় না, তাহলে মিনি সলিউশন পাওয়া যাচ্ছে না, অনেকগুলো সলিউশন যাচ্ছে। স্যার এই নিচে দুটো কন্ডিশন যেটা থাকে হলো সেটা কিভাবে? হচ্ছে কনসিস্টেন্ট, আর যখন একটা কন্ডিশন থাকে তখন হচ্ছে ইনকনসিস্টেন্ট। বলো দেখি। স্যার বলতেছি 3 নাম্বার সমীকরণ স্যার আপনি 0 ধরলেন স্যার, ওটা স্যার কি ধরে নিলেন না এমনিতে ক্যালকুলেশন এটা করে? কনসিস্টেন্ট হবে যে 0 হলে তো হবে, ইউজিনের ফর্মে নিয়ে যাওয়ার পরে বললাম যে 0 হবে, 2 হয়ে যাচ্ছে, একটা কমে যাচ্ছে না, সব 0, এটা নিচে সব 0। এই যে কালার দেখো দেয়া আছে, এই যে এই কালার সাথে দেখো সব বিলাই দেখো, ঠিক আছে, 0 দিয়ে দেখো এটাও 0, এর আগে দুটো ছিল তো 0, এটাও 0, এখন এটাও 0, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তো তারপরে দেখো, আশা করি বুঝতে পারবে। আচ্ছা, এইটা হচ্ছে ঘটনা যে কনসিস্টেন্ট আর ইনকনসিস্টেন্ট বলতে আমরা কি বুঝতেছি সেখানে। তো তাহলে ইনকনসিস্টেন্ট হবে র্যাঙ্ক যদি সমান না হয় তাহলে সলিউশন নাই বলে দিব, আর ইনকনসিস্টেন্ট হলে দুটো সলিউশন পাওয়া যায়, সেটা হচ্ছে একটা ইউনিক সলিউশন, একটা হচ্ছে ইউনিক মিনি সলিউশন। ওকে, তোমাদের কি পড়াইতেছি। ওকে, ওকে এখন দেখো অগমেন্টেড ম্যাট্রিক্স, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, আগের কথাগুলো তোমাদের বলি। অগমেন্টেড ম্যাট্রিক্স কিভাবে বের করে তোমরা তো জানো, এর নিয়ে কোনো কথা বলবো না। ইকুইভ্যালেন্ট সিস্টেম, ইকুইভ্যালেন্ট অপারেটিং, লিনিয়ার আননোন ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সলিউশন কিভাবে করেছে দেখি। আচ্ছা, এলিমিনেশন অ্যালগরিদম, বিভিন্ন ভাবে এলিমিনেশন করা যায়, তার একটা এটা এলিমিনেশন অ্যালগরিদম একটা দেখো। সিস্টেমেটিক ইকুয়েশন একটা হচ্ছে, দেখো ওভাবে করেছি আমি, একটা ইসিলিন ফর্মে করেছি, ট্রিগোনোমেট্রিক ফর্মে করেছি। দেখো চার ঘাত বিশিষ্ট ইকুয়েশন, এটাকে কিন্তু এই যে গুণ 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 করে 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 সবসময় যেছে, এটাকে বলা ইসিলিন ফর্ম, ইসিলিন এলিমিনেশন। ইসিলিন ফর্মে দেখো যে ইসিলিন ফর্মে ওই আগের ইকুয়েশনটাকে আর ক্যালকুলেশন, এই সেকশন 3.6 এর আগের ইকুয়েশনটি সমাধান করে কিন্তু তাকে x4 ইকুয়াল টু পেয়েছে, তো x4 ইকুয়াল টু মান বসাই দিব। দেখো এখানে কি এটা নন জিরো না, এটা কিন্তু প্রত্যেকটাই নন জিরো। আননোন ইকুয়েশন কয়টা এখন বলো তো, ওই রকম করলে কিন্তু এটা আসবে, যেটা বলেছিলাম আননোন ইকুয়েশন কয়টা, 1 2 3 4, আননোন সরি ইকুয়েশন নাম্বার অফ ইকুয়েশন হচ্ছে 4টা, আননোন ভ্যালু কয়টা 1 2 3 4 4টা, তাহলে এখানে ইউনিক সলিউশন পাবো। আবার র্যাঙ্ক দেখো, এটা র্যাঙ্ক কত, এটুকু 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 র্যাঙ্ক কিন্তু সব কিন্তু নন জিরো, তাহলে 4, পুরোটা র্যাঙ্ক কত 4, কথা বুঝতে পারছো, পুরোটা র্যাঙ্ক কত 4, তাহলে দুটো র্যাঙ্ক সমান, তার মানে তখন তোমার সমান এবং সর্বোচ্চ সমান, এবং নাম্বার অফ ইকুয়েশন এবং নাম্বার অফ আননোন ভ্যারিয়েবল মান, তার মানে ইউনিক সলিউশন পাওয়া যাবে। হ্যাঁ, এভাবে দেখিয়েছে, খুব সংক্ষেপে দেখিয়েছে, আশা করি বুঝতে পারবে। আচ্ছা, ইসিলিন ফর্ম, পাইভট আর একটা ফর্মুলা, পাইভট এবং ফ্রি ভ্যারিয়েবল, এটা একটা ফর্ম, ইসিলিন ফর্ম, পাইভট ফর্ম, বিভিন্ন ভাবে দেখে নিও। আচ্ছা, ফ্রি ভ্যারিয়েবল ফর্ম, একটা ভ্যারিয়েবলকে ফ্রি ভ্যারিয়েবল কিভাবে পড়া যায়, এগুলোকে বলা এলিমিনেশন ফর্ম আর কি। একটা যে গসি এলিমিনেশন, এটা দেখে নিও, এটা কিন্তু সব ছিল, এগুলো পরীক্ষায় ধরবে বিভিন্ন রকম সময়। এলিমিনেশনটা কিভাবে, ওই একই রকম ইসিলিনের মতোই, ঠিক আছে, লাস্টের থেকে যাবে, এটা আবার উল্টা সিস্টেম, দেখলে বুঝবে, যেহেতু এটা না পড়ানোর বিষয় নয়। ওরে বাবা, সময় তো শেষ, 10 মিনিট আছে। আচ্ছা, যেহেতু সলভ দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করেছে, যেভাবে তোমার এরা ফরওয়ার্ড এলিমিনেশন, গস এলিমিনেশনের মাধ্যমে এটা করেছে, সিস্টেমের গস এলিমিনেশনের মাধ্যমে করেছে, ফর্মের ব্যাকওয়ার্ড ফর্মের মধ্যে করেছে, ফরওয়ার্ডের মাধ্যমে, ব্যাকওয়ার্ডের মাধ্যমে, এই ইসিলি ম্যাট্রিক্স এন্ড ক্যানোনিক্যাল ফর্ম, এই ইসিলি ম্যাট্রিক্স করেছে, দেখো লক্ষ্য করো, এগুলো করেছে, এগুলো দেখলে বুঝতে পারবে। রো ক্যানোনিক্যাল ফর্ম, রো ইকুইভ্যালেন্ট, গস এলিমিনেশন, ম্যাট্রিক্স ফর্মুলেশন, অ্যাপ্লিকেশন অফ লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এগুলো। এবং এই চ্যাপ্টারের শেষের দিকে এটা ফর্ম করে দেওয়া আছে, তোমার এই যে দেখো আমি যে কথা বলছি আমি সংক্ষেপে, ম্যাট্রিক্স ইকুয়েশন অফ এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এই যে একটা ইকুয়েশন দেখো, এটা একটা সরাসরি এটাকে দেখো, এটা একটা দেখো লেখা আছে, এটাকে লিখেছে এ, এদের কোএফিসিয়েন্ট আকারে লেখা যায় x ইকুয়াল টু বি, বুঝতে পারছো, এটা এ, এটা x আর বি। এখন তুমি এটাকে ইসিলিন ফর্ম করো, ওই নোট x3 ইকুয়াল টু, এটা অন্য জায়গা থেকে নিয়ে আসছে, এটা করতে পারো। এটা এখানে তুমি বাসায় একটু হোমওয়ার্ক করো, যে ইসিলিন করে তুমি কিভাবে মান বের করতে পারো, ঠিক আছে। তাছাড়া ইউটিউবে তুমি মনে করো এই 3টা ফর্ম পাওয়া যায়, দেখো বলেছে ইউনিকলি হিয়ার 3 প্রাইমারি ইন্টারসেকশন, ইউনিক সলিউশন, নো সলিউশন, ইনফাইনাইটলি অফ সলিউশন, মানে একাধিক সলিউশন থাকলে। সুন্দর গ্রাফিক্যাল এরা বলেছে, যে এটা বলেছে যে ইউনিক সলিউশন প্রত্যেকের সাথে এক জায়গায় ইন্টারসেক্ট করেছে, এটা একটা প্লেন, এটা প্লেন, কিন্তু এটা কিন্তু প্লেন, সরল রেখা হলে কি এক ঘাত বিশিষ্ট রেখার মতো হয়, বুঝতে পারছো কথা।
ধরো যদি এরকম রেখা হয়, যেমন ax প্লাস b, ax প্লাস by ইকুয়াল টু c, এটা কিন্তু রেখার মতো হবে। আর যখনই ax প্লাস bx প্লাস, যখনই প্লাস এটা ডট 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 এটার সাথে cz প্লাস d থাকবে, ডি ধর আর একটা আছে cz প্লাস d আর একটা আছে, তখন কিন্তু এটা এরকম হয়ে যাবে। তো প্লেন পড়েছে না, প্লেন জিওমেট্রিতে সারফেস প্লেন, এই যখন এরকম, এটা কিন্তু রেখা, 3 ডাইমেনশনাল রেখা, এটা কিন্তু একঘাত বিশিষ্ট না, একঘাত বিশিষ্ট হলে কি হয়, প্লেন হয়, মনে আছে? x প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0, এটাকে একটা প্লেন কোপ্লেনার বলা হয়। একাধিক প্লেন যখন এক জায়গায় একত্রিত হয় তখন কোপ্লেনার বলা হয়। যে বিন্দুতে হয় সেই বিন্দুটা ইন্টারসেক্টিং পয়েন্ট বলা হয়। এটা পড়ার কথা জিওমেট্রিতে, একটা আরেকটার সাথে খুব ইম্পর্টেন্ট বাবা, তোমাকে পড়তে হবে না, পড়লে হবে না। জি স্যার পড়ছিলাম। তো এটা একটা প্লেন, এটা একটা দেখো h1 একটা প্লেন, h2 একটা প্লেন, h3 সবগুলো এক জায়গায় ইন্টারসেক্ট করেছে, সেটা হচ্ছে পয়েন্ট। এটাকে বলছে ইউনিক সলিউশন। ইনফাইনাইটলি মেনি সলিউশন কি বলছে? ইনফাইনাইট বলছে যে h1 h2 h3 একটা আর একটার উপরে এরকম অন্তরাল কোইনসাইড হিসেবে পড়ে আছে, কোইনসাইড হিসেবে পড়ে থাকে যদি, বা এরকম যে ক্রস হয়ে থাকে, তিনটা অবস্থা হতে পারে, এরকম থাকতে পারে, একটা এভাবে যেতে পারে, ইন্টারসেক্টিং পাওয়া যেতে পারে, আবার দুটা কোইনসাইড হয়ে আছে, হ্যাঁ, h3 এরকমই হয় আছে, আর এক ইন্টারসেক্টিং হয়, তখন একটা পাওয়া যাচ্ছে। মানে তুমি মান যেভাবে ধরবা, এই ইনফাইনাইট মেনি সলিউশন মানে কি তোমার মান তুমি যেভাবে ধরবা সেটা। আর একটা হবে কি, তিনটা আর একটার উপরে, প্রত্যেকটা তিনটার উপরে পড়ে আছে, এই যে বলছে h1 h2 h3 এক জায়গায় লেগে আছে, তার মানে কতগুলো জায়গায় ইন্টারসেক্ট করেছে, অসংখ্য জায়গায়, এই জন্য তুমি পয়েন্ট হলে মেনি সলিউশন বলে। আর এরা বলছে কি নো সলিউশন হয় কি রকম, কেউ কার সাথে সম্পর্কে, দেখো প্রথমটা হচ্ছে, দেখো h3 এরকম আছে আর h1 h2 এক জায়গায় পড়ে আছে, দুটার মধ্যে ইন্টারসেক্টিং পয়েন্ট অনেক অনেক, কিন্তু h3 সাধারণত নাই, তার মানে তার ইন্টারসেক্টিং পয়েন্ট তিনটা প্লেন এক জায়গায় হবে এরকম কোনো জায়গা নেই। আবার ধরো তিনটা h1 h2 h3 আলাদা প্যারালালি তিন জায়গায় আছে, কিন্তু কেউ নেইনি, তার মানে এটা হচ্ছে নো সলিউশন। আবার নো সলিউশন হতে পারে কি, দুইটা প্যারালাল হয়ে আছে আর একজন দুইটাকে তির্যক ভাবে কেটেছে, এটা কিন্তু তিনজন এক জায়গায় মিলার মতো কিন্তু ইন্টারসেক্টিং হলো না, ইন্টারসেক্টিং হওয়া না হলে তো সলিউশন পাবে না, এগুলো নো সলিউশন। আবার তিনটা তিন রকম উল্টা পাল্টা যার যার মতো হয়ে আছে, দেখো এইরকম হয়ে আছে, তিন জায়গায় কিন্তু ইন্টারসেক্ট করেছে, কিন্তু তিনজনই এক জায়গায় করেছে এরকম ঘটনা নেই। এটা কিন্তু দেখো এখানে হচ্ছে h1 আর h3 কিন্তু এখানে করেছে এই জায়গায়, আবার দেখো এখানে কিন্তু আবার h2 h1 আর h2 করেছে এই জায়গায়, আর h3 আর h1 করেছে এই জায়গায়, কিন্তু তিনটা এক জায়গায় করেছে এরকম নাই। ঠিক আছে, এটাকে বলা হয় ইউনিক সলিউশন, গ্রাফিক্যালি বললে এভাবে গেলে বলছে। ওকে, আচ্ছা ঠিক আছে, এভাবে আমরা তো কিন্তু আমরা সলিউশন গুলো আমরা পেয়ে যেতে পারি, ওটা ওভাবে বের করে আমরা পেতে পারি। তাই এগুলো সলিউশন কিন্তু ওখানে আছে, আবার এই ইনভার্স বের করে ফেলছে, কোইনসাইড এই ইনভার্স বের করে কিন্তু ওরা করা যায়, একটা মেথডে করেছে। তো এই ম্যাট্রিক্স, এটা এর ইনভার্স ম্যাট্রিক্স বের করব, এ আর এই ইনভার্স ম্যাট্রিক্স অবশ্যই আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তো এটা আরেকটার সাথে গুণ করে আমরা ওই ম্যাট্রিক্সটা আমরা পেয়ে যাই, সেটা আমরা কিন্তু জানি। যেমন এটা বিষয়টা হচ্ছে এরকম, যেহেতু আসলে আমি দেখাই ax ইকুয়াল টু b না, এটা তো নাকি x ইকুয়াল টু b, a আমার জানা, a হচ্ছে এটা, b তো যেটা, আর c তো x y z, ax হচ্ছে এটা, তাহলে আমার x ইকুয়াল টু আমার বের করতে হবে, তাহলে ওই পাশে নিয়ে যাও, এই পাশে নিয়ে গেলে তো a ইনভার্স b, তাহলে আমার a আছে, a ইনভার্স বের করব, a ইনভার্স বের করতে পারলে এভাবে বের করার নানা রকম পদ্ধতি আছে, এ বের করেছে ও, আমি বলেছিলাম মনে হয়। a ইনভার্স যদি বের করে দাও, a ইনভার্স এই যে b, b মানে কত 135, a নো b, এখন দুটো ম্যাট্রিক্সে গুণ করতে হবে, গুণ করলে কিন্তু এটা কেটা হয়, এটা কত বাই কতটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3/3 অর্ডার ম্যাট্রিক্স, এই যে প্রথমটা, আর এটা কত 3/1 অর্ডার, 3/1 তাহলে এই দুটো চলে যাবে, উৎপাদিত ম্যাট্রিক্সটা হবে 3/1, 3/1 হয়েছে, তাহলে x এর মান কত -6, যেখানে x ইকুয়াল টু আছে ইনভার্স b, এটা হচ্ছে কত হচ্ছে, তাহলে এখানে যে x এর মান x y z, প্রথমটা x y z, x এর মান -6 y -5 z এর মান, এটা একটা ম্যাথ পদ্ধতি, তুমি যে কোনো ভাবে তুমি করতে পারো, সলিউশন বের করার পদ্ধতি আছে, তার দেখানো হলো। তো পরীক্ষার জন্য আমি একটা দিব এই সেট থেকে, যেহেতু আমি পড়াইছি তাহলে আমি একটা সেট করব আশা করছি, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, যেহেতু তোমাদের পড়ে, যদিও সিলেবাসের মধ্যে নাই, মডারেশন বোর্ড যদি মডারেশন করে ফেলো আমার কিন্তু কিছু করার নেই। আগামী দিন যেটা পড়াবো লিনিয়ার কম্বিনেশন,
লিনিয়ার কম্বিনেশনটা হচ্ছে লাইন আকারে রিপ্রেজেন্ট করা যায়, সেটাকে আবার হচ্ছে লিনিয়ার কম্বিনেশন, বিভিন্ন ভাবে করা যায়। তো এখন দেখো এটাকে লিনিয়ার কম্বিনেশন, এই জিনিসটা আগামী দিনে খুবই ইম্পর্টেন্ট, দেখবে 56 4 মিনিট আছে, আর আমি বেশি পড়াবো না। এটা খুব জরুরি, কম্বিনেশনটা খুব জরুরি। তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কখন হয় সেটা আমরা দেখাবো। হোমোজিনিয়াস, লিনিয়ার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, এই জিনিসটা পড়বে আগামী, তোমাদের আগেই পড়ানো হয়েছে। আচ্ছা এখানেও আছে, এখানে হয়তো পড়াবো, হ্যাঁ এখানে পড়ানো যাবে, আগে দেখে নিও সুবিধা হবে তোমার। এটা করানোর সময় লিনিয়ার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট দেখিয়েছে, কখন হয় লিনিয়ার ডিপেন্ডেন্ট কখন হয় ইন্ডিপেন্ডেন্ট। এটা বেসিস এন্ড ডাইমেনশন, বেসিস ডাইমেনশন এখানে আসলে কেন? আচ্ছা ভেক্টর স্পেস, যাই হোক সমস্যা নেই। হোমোজিনিয়াস এলিমেন্টারি ম্যাট্রিক্স, এলিমেন্টারি কলাম, আচ্ছা এলিউ ডিকম্পোজিশন, ম্যাট্রিক্সের এগুলো সব কথা এখানেই ছিল। হ্যাঁ বিভিন্ন রকমের সলিউশন করে দেওয়া আছে, যদি কোনো কিছু না বুঝো সলিউশন গুলো দেখো, ইসিলিন ফর্ম গুলো করে দেওয়া আছে দেখো। হাতে কলমে ইসিলিন ফর্ম করবে, ইসিলিন ফর্ম কিন্তু বই দেখে করলে হবে না, হাতে কলমে করার পরে তুমি বুঝবে যে আসলে তুমি বুঝেছো কিনা, ঠিক আছে? ইসিলিন ফর্ম হাতে কলমে না দেখে তুমি করবে না, হাতে কলমে করে বলেছে ইসিলিন ফর্ম রো রিডিউস ইসিলিন ফর্ম, ইসিলিন ফর্মের রো এর মাধ্যমে, এটা রো 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 কলামেও করা যায়, তো রো এর মাধ্যমে দেখ করে দিয়েছে, ইউজিং A11 সবগুলো করে দিয়েছে, দেখো তোমরা দেখো 3.15 আর কি, ওখানে সবকিছু বলা আছে। এই ফর্মটা আমার কাছে বেশি আপাতত জরুরি, লিনিয়ার ইকুয়েশন রাস্ট্রিক ফর্ম। আমি দিন পড়াবো তোমাদের মূল ইয়াক, সেটা হচ্ছে ভেক্টর স্পেস সাবস্পেস। তো ভেক্টর স্পেস সাবস্পেস এর প্রথম দিকে ভেক্টর স্পেস আর পড়বা, রিডিং করবা, বুঝলে বুঝবে, না বুঝলে না বুঝবে, ঠিক আছে? আমি আগামী দিন বোঝাবো। ভেক্টর স্পেস সম্পর্কে জানার আগে আমাদের ভেক্টর সম্পর্কে জানা হয়ে গেছে। ভেক্টর তো তোমরা জানো, ভেক্টর অ্যাডিশন জানো, স্কেলার মাল্টিপ্লিকেশন, তার মানে ভেক্টরের কিছু রুল ছিল, ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট রুল, এছাড়া ভেক্টর হওয়ার কিছু শর্ত ছিল, অ্যানালিটিক টার্ম এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এগুলো ছিল। যদি ভেক্টর যদি না এগুলো মনে থাকে তাহলে তুমি সম আউটলাইন সিরিজের ভেক্টর অ্যানালাইসিস তুমি ক্লিক করে প্রথম কথাটি তুমি দেখবা, ভেক্টর এবং স্কেলার সম্পর্কে ডিটেইলস ওখানে বলা আছে, যে কোনটা ভেক্টর অ্যাডিশন কোনটা ভেক্টর স্কেলার মাল্টিপ্লিকেশন কখন কি বলা হয় সেটা আমরা আগামী দিন দেখবো। তো এখানে আমার সেটা হচ্ছে আমরা পড়াবো আগামী দিন ভেক্টর স্পেস, এটা মূলত এই চ্যাপ্টারের প্রথম কাজ। তো তোমরা রেগুলার করবে, রেগুলার ইয়া করে রাখবো, যদি ভেক্টর স্পেসের এখানে ডিটেইলস একটু বলাই হয়েছে, ভেক্টর অ্যাডিশনটা কি, ভেক্টর দুটো ভেক্টর ভি একটা ভেক্টর স্পেস হবে, প্রথমে হচ্ছে ভি একটা নন কন্টিনিউয়াস সেট, দুটো ভেক্টর যোগফল যদি ভি এর মধ্যে থাকে তাহলে হচ্ছে ভেক্টর হবে। আর স্কেলার মাল্টিপ্লিকেশন হবে কি, ভেক্টর আলাদা স্কেলার আলাদা, ভেক্টর ভি এর মধ্যে কিন্তু গুণ করার পরে ভি এর মধ্যে থাকবে, তাহলে স্কেলার মাল্টিপ্লিকেশন বলা হবে। যদি কারোর মধ্যে ভেক্টর স্কেলার মাল্টিপ্লিকেশন থাকে তাহলে তাকে ভেক্টর স্পেস বলা হয়। আপাতত এটুকুই বলছি, আর কোনো প্রশ্ন থাকলে বলো, 1 মিনিট আছে। স্যার গত চ্যাপ্টারে কি সাপ্লিমেন্টারি যেসব সলভ প্রবলেম আছে ওগুলো কি পড়ে আসবো? গতটা আজকে যেগুলো দিলাম এগুলো দেখো, জি স্যার। ঠিক আছে? তার মাথায় আজকে যেগুলো দিলাম আমি বললাম যে সেগুলো বলো। আগামী দিন ক্লাস কবে তোমাদের সাথে আমার? স্যার সোমবার 11টায়। সোমবার 11টায় ইনশাআল্লাহ। ইয়ে করবা কি, তোমার যে আইডি থেকে করলে আব্দুল কাইম না? আচ্ছা আমি ওটাতে নক করবো। ঠিক আছে তো স্যার। আব্দুল কাইম না থাকলে কে আসবে, কে আছে আর? স্যার ইসমাইল ইমন, ইসমাইল হোসেন ইমন আছে। ও ফেসবুক আইডি কি? স্যার ইসমাইল হোসেন ইমন স্যার নাম। স্যার আমি আপনাকে তাহলে আজকে নক দিবনি, মানে আমার আইডি থেকে। হ্যাঁ আমি দুজন না থাকলে আমার এতগুলো ক্লাস নিচ্ছি মনে থাকে না কে কাকে নক করবে, এটা একটা। আর 2 নম্বর হচ্ছে ইমন, তুমি একটু নক দিও, ঠিক আছে? দোয়া করো আমার জন্য, তোমরা ভালো থাকো, আল্লাহ তোমাদের ভালো জি স্যার, রাখো। আমি আজকে তোমাদের নক দিবনি শরীরে আপনাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।